নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপেরিয়েন্স ইমাজিনেশনস থেকে 8.3.2.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। যেহেতু এই অ্যাক্টিভিটি উত্তরগুলো কবিতা থেকেই নিতে হবে, সেই জন্য কবিতাটি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। এমিলি ডিকিনসনের কবিতাটি হলো হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স, আশা এমন জিনিস যার পাখা আছে। দ্যাট পার্সেস ইন দ্য সোল, যা অর্থাৎ আশা মনের মধ্যে বাসা বাঁধে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং গুনগুন করে শব্দহীন গান গায়। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, আর কখনো থামে না। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেইল ইজ হার্ট, আর ঝড়ের মধ্যে শ্রবণকৃত গান আরও মধুরতর। অ্যান্ড সৌর মাস্ট বি দ্য স্টর্ম, আর ঝড় অবশ্যই আরও বেগবান হবে। দ্যাট কুড অ্যাব্যাশ দ্য লিটল বার্ড, যে ঝড়টি পাখিটির গুনগুন শব্দকে বন্ধ করতে চায়। দ্যাট কেপ্ট সো মেনি ওয়ার্ম, কিন্তু আশা আমাদের মনোবলকে অটুট রাখে। আই হার্ট ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড, আমি এটা শুনেছি সবচেয়ে শান্ত জায়গায়। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, আর অনেক গভীর সমুদ্রেও আশা অটুট থাকে। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, তবুও কখনো কঠিন পরিস্থিতিতে। ইট আস্কড আ ক্রাম অফ মি, পাখি আমার কাছে কিছু চায়নি। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগের ভিডিওতে কবিতাটি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আরও সুন্দর করে বোঝার জন্য তোমরা পূর্বের ভিডিওটি দেখে নেবে। এখন আমরা আসল যে অ্যাক্টিভিটি যেটি আমাদের আলোচনা করার কথা, সেটি হচ্ছে 8.3.2.1। প্রথমে আমরা পড়ে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। নাও ডিসকাস অ্যান্ড রিড দ্য গিভেন ম্যাটাফোর্স ইউজড ইন দিস পোয়েম ইন দ্য লেফট কলাম অফ দ্য গ্রিড কেয়ারফুলি। রাইট দ্য explanation of those in the right column. One is done for you. বাম কলামে দেওয়া কবিতায় ব্যবহৃত রূপকগুলো, ম্যাটাফোর্সগুলো আলোচনা করে মনোযোগের সাথে পড়ো। ডান কলামে ওই রূপকগুলোর ব্যাখ্যা লেখো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের টেক্সট বুকে প্রথমটা কিন্তু করে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু করে দেওয়া ছিল না, আমি কিন্তু এগুলো করে দিয়েছি। ঠিক, এখানে দেয়া আছে ম্যাটাফোর্স, আর কবিতার মধ্যে কি কি ম্যাটাফোর্স আছে সেগুলোর সপক্ষে আমরা এক্সপ্লানেশন অর্থাৎ ব্যাখ্যা দেব। তো কবিতার প্রথম লাইনটি হলো হোপ ইজ দ্য থিং অফ ফেদার্স, অর্থাৎ আশা এমন একটি জিনিস যার পাখা আছে। এখন এটার ব্যাখ্যাটা কি, এটা কিন্তু তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে, বাকিগুলো কিন্তু দেওয়া ছিল না, আমি উত্তরগুলো প্রদান করেছি। দ্য ম্যাটাফোর কম্পেয়ার্স হোপ টু এ বার্ড উইথ ফেদার্স, সাজেস্টিং দ্যাট হোপ ইজ লাইট, ডেলিকেট অ্যান্ড ক্যাপাবল অফ সাওয়ারিং লাইক আ বার্ড। ম্যাটাফোর মনে হচ্ছে রূপক এই হোপকে অর্থাৎ আশাকে একটা পালকযুক্ত পাখির সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আশাটাকে কিন্তু একটা পালকযুক্ত পাখির সাথে তুলনা করা হয়েছে। সাজেস্টিং দ্যাট, এই অর্থে যে আশা হলো একটা লাইট, আলো, আর হচ্ছে ডেলিকেট, কমনীয়, আর কি করতে সমর্থ, পাখির মতো উপরে উঠতে সমর্থ। মানে মানুষের তো আশা যখন একটা পূর্ণ হয় তখন সে আবার উচ্চাশা করে, আবার যখন এটি পূর্ণ হয় তখন আবার কিন্তু করে, মানে সাওয়ারিং মানে হচ্ছে ঊর্ধ্বগতি হয়। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে হোপটাকে
আশাটাকে একটা পালকযুক্ত পাখির সাথে তুলনা করা হয়েছে। এরপরে আছে দ্যাট পার্সেস ইন দ্য সোল। এখানে কি বলা হয়েছে, যে যেটা আত্মার মধ্যে বাসা বাঁধে, অর্থাৎ মনের মধ্যে বাসা বাঁধে। তাহলে হোপ, মানুষের যে আশা, মনের মধ্যে বাসা বাঁধে। তো এখানে এর ব্যাখ্যাটা এভাবে দেওয়া হয়েছে, দ্য ম্যাটাফোর ইমপ্লাইজ দ্যাট হোপ রিসাইডস উইদিন দ্য হিউম্যান সোল। তো এখানে যে রূপকটি, এটা প্রতিকায়িত করছে যে আশাটা আসলে হিউম্যান সোল, অর্থাৎ মানুষের আত্মার মধ্যে বসবাস করে। টেকিং আ প্লেস লাইক আ বার্ড ফার্সিং অন আ ব্রাঞ্চ। ঠিক সেই রকম, যেমন একটা ব্রাঞ্চের মধ্যে বসে থেকে একটা পাখি তার জায়গাটা দখল করে নেয়, সেই রকম যে আশা মানুষের আত্মার মধ্যে থেকে সেই জায়গাটা কিন্তু দখল করে নেয়। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, আর শব্দবিহীন গান গায়। The metaphor suggests that hope is like a song that doesn't need a specific words to convey its message. এই যে রূপকটা আসলে এটাই প্রতিকায়িত করছে যে আশাটা হচ্ছে একটা গানের মতো। আর যে গানের মধ্যে নির্দিষ্ট কোনো শব্দচয়ন নেই তার এই মেসেজটাকে বহন করার জন্য। ইট এক্সপ্রেসেস বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ। আসলে এটা ভাষার ঊর্ধ্বে, মানে ভাষা দিয়ে এটা প্রকাশ করা যায় না। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, আর এটা কখনোই বন্ধ হয় না। দিস ম্যাটাফর পার্সনিফাইজ হোপ অ্যাজ আ বার্ড দ্যাট নেভার সিজেস টু সিং, ইন্ডিকেটিং ইটস এন্ডিউরিং নেচার। এই রূপকটা আসলে প্রতিকায়িত করেছে সেই আশাকে একটা পাখি হিসাবে, যার গান কখনো শেষ হয় না, এবং এটাই সূচিত করছে যে এটার মধ্যে একটা এন্ডিউরিং নেচার আছে, যে তার একটা স্বভাবসুলভ প্রকৃতি আছে। এই প্রকৃতির মতোই সে কিন্তু গানটা পরিবেশন করে, আর তার এই গান কখনোই শেষ হবে না। অর্থাৎ এটার দ্বারা কিন্তু বোঝাচ্ছে মানুষের যে হোপ, এটা কিন্তু কখনোই শেষ হয় না। এরপরে অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেইল ইজ হার্ট। ইন দ্য গেইল মানে সমস্যার মধ্যে গান কিন্তু আরও মধুরতর মনে হয়। তো এখন এখানে যেটা বোঝাচ্ছে, দ্য ম্যাটাফর কম্পেয়ার্স হোপস ইম্প্যাক্ট টু দ্য সুইটনেস অফ আ বার্ড সং। এই রূপকটি আসলে হোপের যে প্রভাব, যে ইম্প্যাক্ট রয়েছে, তো এখানে পাখির যে গানের যে মিষ্টতা রয়েছে তার সাথে কিন্তু তুলনা করা হয়েছে। হোপসের যে ইম্প্যাক্টটা পাখির গানের যে মিষ্টতা রয়েছে তার সাথে কিন্তু তুলনা করা হয়েছে। হুইচ ইজ মোস্ট নোটিসেবল ডিউরিং চ্যালেঞ্জিং টাইমস। এখানে দ্য গেইল কিন্তু ব্যাকেটে লেখা আছে, অর্থাৎ চ্যালেঞ্জিং টাইমটাই কিন্তু দ্য গেইল বলা হচ্ছে। আমি কিন্তু আগেই বলেছি সমস্যার মধ্যে, ঝুঁকির মধ্যে যে গান গাওয়া হয় সেটা কিন্তু আরও সুইটেস্ট হয়। সেটা কিন্তু বলা হচ্ছে যে এটা খুবই লক্ষণীয় যে একটা ঝুঁকিপূর্ণ সময়ে যদি গান পরিবেশন করা হয়। দ্যাট কুড অ্যাবেশ দ্য লিটল বার্ড, মানে এটার দ্বারা কি বোঝানো হয়েছে, দ্য ম্যাটাফর পোর্ট্রেইজ হোপ অ্যাজ এ স্মল রেজিলিয়েন্ট বার্ড দ্যাট ক্যানট বি ইজিলি ডিফিটেড আর ডিসকারেজড বাই অ্যাডভার্স কন্ডিশনস। এই রূপকটি আসলে হোপটাকে একটা ছোট্ট প্রাণবন্ত পাখি হিসাবে প্রতিকায়িত করেছে, তুলে ধরেছে। যে পাখিটি খুব সহজে পরাজিত হতে শিখেনি বা পরাজিত হয় না, তাকে খুব সহজে নিরুৎসাহিত করা যায় না, এমনকি প্রতিকূল অবস্থার দ্বারাও তাকে পরাজিত করা যায় না আর নিরুৎসাহিত করা যায় না। আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড। তো এটা দ্বারা কী বোঝানো হয়েছে, দ্য ম্যাটাফোর এম্পাসাইজেস দ্যাট হোপ ইজ প্রেজেন্ট ইভেন ইন দ্য কোল্ডেস্ট অ্যান্ড মোস্ট চ্যালেঞ্জিং সিচুয়েশনস। রূপকটি আসলে এটাই গুরুত্ব সহকারে প্রদান করছে যে আশা আসলে
বিদ্যমান রয়েছে কোথায়? মানুষের অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে সিচুয়েশন, যে পরিস্থিতি, এবং এরকম যে কোল্ডেস্ট শীতল হয়ে আসে, এরকম পরিস্থিতিতে আসলে মানুষের আশাটা বিদ্যমান থাকে, মানুষের হোপ বিদ্যমান থাকে। অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, দিস metaphor suggests that hope persists even in unfamiliar or unpredictable circumstances. এই যে রূপকটা আরও প্রতিকায়িত করে যে হোপটা, মানুষের যে আশাটা, এটা কিন্তু একটা আনফ্যামিলিয়ার এবং আনপ্রেডিক্টেবল, অবিশ্বাসযোগ্য, একটা অপরিচিত অবস্থার মধ্যেও কিন্তু বিদ্যমান থাকে। Yet never in extremity it asked a crumb of me. The metaphor portrays hope as a self-sufficient, never demanding anything from the person experiencing it, even in the most extreme situations. এখানে রূপকটি হোপটাকে আসলে প্রতিকায়িত করেছে একটা সেলফ সাফিসিয়েন্ট হিসেবে, অর্থাৎ যেটাতে প্রচুর পরিমাণে রয়েছে এরকম। নেভার ডিমান্ডিং এনিথিং মানে কখনোই কোনো কিছু কোনো ব্যক্তির কাছ থেকে দাবি করে না, প্রত্যাশা করে না। এমনকি যদি খুব খারাপ অবস্থানও সৃষ্টি হয়, এরকমও কিন্তু যদি সৃষ্টি হয়, কখনোই কোনো কিছু দাবি করে না। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখানে যে ম্যাটাফোরগুলো আছে এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়েছে তার ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। আর কবিতাটি ভালো করে বোঝার জন্য তোমরা পূর্বে ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবে, অর্থাৎ 8.3.2 অ্যাক্টিভিটিতে এটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।